ফ্রিকশন যদি আমরা ছোটবেলায় দেখি ক্লাস 8 এ আমরা পড়েছি ফ্রিকশন চ্যাপ্টার। ফ্রিকশন মানে কি, একদম পাতি কথা যদি বলি, যে দুটো তল, দুটো সারফেস, তাদের মধ্যে যদি কন্ট্যাক্ট থাকে এবং তাদের মধ্যে যদি একটা রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ মোশন থাকে। ব্যাপারটা কেমন বোঝো? যে যেমন ধরো এই জায়গাটা একটা কোনো একটা সারফেস নিয়েছি, আমরা সারফেসটাকে স্মুথ বলছিলাম এতদিন লজ অফ মোশন পড়ানোর সময়, বাট এখন বলছি সারফেসটা হচ্ছে রাফ। রাফ মিন্স তুমি এরকম ভাবো যে তুমি কোনো একটা দেওয়ালে হাত দিচ্ছ, এই যে আমার বোর্ড, এই বোর্ডটা আপাত দৃষ্টিতে স্মুথ মনে হলেও আমি যদি এটাকে মাইক্রোস্কোপিক অর্ডারে দেখি ইটস নট স্মুথ এট অল। স্মুথ থাকলে পিছিয়ে যেত, কিন্তু আমার হাত তো আটকে যাচ্ছে অনেক সময়, যে হাত আটকে যাচ্ছে। যেমন আমরা দেওয়ালটাকে অনেক সময় স্মুথ বলি, বাট ইটস নট অ্যাকচুয়ালি স্মুথ। ঠিক আছে, আমরা যদি একটা মাইক্রোস্কোপিক অর্ডারে দেখতে চাই ইটস কোয়াইট রাফ, ইটস কোয়াইট রাফ। তাহলে এখানেও আমরা যে প্লেনটার কথা বলছি এটা হচ্ছে রাফ প্লেন। রাফ প্লেন মিন্স যে রাফ প্লেনটাকে যদি একটু জুম করে দেখতে চাই, সো তুমি সেখানে এরকম করে খাঁজ খাঁজ কাটা কাটা দেখতে পাবে, এটাকে আমরা রাফ প্লেন, কিন্তু আমরা দেখছি এটাকে এরকম। সো আমাকে যখন রাফ বলবে দ্যাট মিন্স যে সারফেসটা হচ্ছে এরকম খুরখুরা খড়খড়ে টাইপ সারফেস, এরকম টাইপের। এইরকম একটা সারফেসে যদি আমি একটা ব্লককে প্লেস করি, উই প্লেস আ ব্লক, একটা ব্লককে রেখেছি, তো ন্যাচারালি অ্যাকর্ডিং টু এনএলএম আমরা যা পড়েছি সেখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারবো কি, যে স্যার এখান থেকে ওপরের দিকে একটা নর্মাল রিয়াকশন আর কাজ করছে, আর নিচের দিকে স্যার একটা ওজন এমজি কাজ করছে, দ্যাটস এনাফ, দ্যাটস ফেয়ার এনাফ। এবং যদি বডিটা এভাবে স্ট্যাটিক অবস্থায় থাকতে চাই, সো দ্যাট আর শুড বি ইকুয়ালস টু এমজি, দ্যাটস অল। আমরা এইটুকু শিখেছি এতদিন মধ্যে। হোয়াট ইফ যদি আমি এরকম করি যে আমি এখানে একটা ওকে ফোর্স দিয়ে টানতে চাই, হোয়াট ইফ, তাহলে দেখবো ইনস্ট্যান্টলি সে নড়তে চাইবে না। যেমন কোন একটা ব্লককে আমি যদি টানতে চাই, ইফ উই ওয়ান্ট টু পুল, তো দেখবো যদি স্লো অল্প ফোর্স দিই টানতে পারবো না। কেন পারলাম না? অ্যাকর্ডিং টু এনএলএম যদি আমি ফোর্স দিই তাহলে অবভিয়াসলি তার মোশন হওয়া উচিত, কিন্তু মোশন হলো না কেন? তার মানে নিশ্চয়ই আমার এই ফোর্সকে কেউ না কেউ তো ভাই অপোজ করছে, কেউ বাধা দিচ্ছে, যে মোশন হতে দিচ্ছে না। তাহলে কে দিচ্ছে না? না, তো মোশন হতে যে দিচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে এই ফোর্সকে কেউ না কেউ আছে যে অপোজিট দিকে একটা ফোর্স কাজ করছে, আমার ফোর্সটাকে ক্যান্সেল আউট করছে, বা সিম্পল কথা। তাহলে অপোজিট দিকে ফোর্স যেটা কাজ করছে সেই ফোর্সটাকে আমরা বলবো ফ্রিকশন ফোর্স। এবং সেই ফোর্সটা দেখো দুটো তলের স্পর্শ তল, কন্ট্যাক্ট এরিয়া বা কন্ট্যাক্ট যে পয়েন্টে হয়েছে সেই বরাবর কাজ করছে। এবং কেমন ভাবে? না, তো তুমি যেই দিকে ফোর্স দিয়েছো তার অপোজিট দিকে সেই ফোর্সটা কাজ করছে, তাকে স্মল এফ দিয়ে লিখছি, এবং বডি চলছে না। দ্যাট মিনস সামহাউ যে আমার এই ফোর্স আর এই ফোর্স পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং টোটাল ফোর্স কত হয়ে যাচ্ছে। কিন্তু যদি কখনো এরকম হয় যে আমি ফোর্সের মান বাড়াতে 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 এমন ফোর্স বাড়িয়ে দিলাম যে ফ্রিকশনের ফোর্সকে আমি ওভারকাম করে বেরিয়ে গেলাম, তখন বডি মোশনে চলে আসবে, তার মানে এই জায়গাটায় কিছু একটা ফোর্স বা অপোজিং ফোর্স কাজ করছে যেটা তার মোশনকে বাধা দিচ্ছে। আচ্ছা, হোয়াট ইফ যদি আমি কোনো রকমের ফোর্স না দিই অ্যাট এনি ইনস্ট্যান্ট, তাহলে এখানে কোনো ফ্রিকশন ফোর্সও কাজ করবে না। আমি ফোর্সটা দিচ্ছি তখন ফ্রিকশন ফোর্স অটোমেটিক্যালি জন্মে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করছে দুটো তলের এই জায়গাটায়, যে জায়গায় টাচ হয়ে আছে, সেজন্য ফ্রিকশন ফোর্সকে আমরা বলবো কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স মানে কি? স্পর্শ ছাড়াই বল কাজ করবে না, স্পর্শ হতেই হবে। যেমন আমরা যদি জোরে হাঁটতে যাই, এয়ার ড্র্যাগিং ফোর্স বা এয়ার ফোর্স আমাকে বাধা দেবে সেই দিকে যেতে। ধরো খুব ঝড় হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি আমি দৌড়াতে যাই, সেক্ষেত্রে এয়ার ফোর্স আমাকে যেমন বাধা দেবে, এরকম টাইপের তুমি ভাবতে পারো। তাহলে এখানে কি এমন হচ্ছে ঘটনাটা? তাহলে ব্লকের তল আর এই তল যদি দেখি, আমি এখানটাতে আঁকার চেষ্টা করছি, তো ব্লকের তলটার কথা ভাবো, ব্লকের তলটাও কিরকম খাঁজ কাটা আছে নাকি? তাহলে অ্যাকচুয়ালি ওই ব্লকের তল আর এই তলের মধ্যে একটা এরকম রাফ সারফেস হওয়ার কারণে আমরা এই খাঁজের সাথে আরেকটা খাঁজ আটকে যাচ্ছে, এরকম ভাবে ভাবতে পারো। তখন কি হচ্ছে? এই বডিটার মোশন দেখাতে পারছে না, এরকম ফোর্সকে আমরা বলি আসঞ্জন ফোর্স বা অ্যাডহেসিভ ফোর্স। এখানে যে ফোর্সটা কাজ করছে অ্যাকচুয়ালি দ্যাট ইজ কল্ড অ্যাডহেসিভ ফোর্স, আসঞ্জন বল কাজ করছে। এই অ্যাডহেসিভ ফোর্সের জন্যই এই দুটো খাঁজের সঙ্গে এরকম একটা অ্যাট্রাকশন ফোর্স এখানে অটোমেটিক্যালি জন্মে যাচ্ছে। তার ফলে এ ওকে মোশন করতে দিচ্ছে না বা যেতে দিচ্ছে না। এই রকম সিচুয়েশনের ক্ষেত্রে
আমরা সব সময় দেখবো যেদিকে বডিকে আমরা ফোর্স দিচ্ছি এক্সটার্নালি, বারবার কথাটা বলছি এক্সটার্নালি, ফ্রিকশন ফোর্স এর অপোজিটই কাজ করছে অল টাইম। যেমন ধরো একটা ইনক্লাইন্ড প্লেন নিলাম, একটা ইনক্লাইন্ড প্লেন, ওকে ভেরি গুড। এবং তোমরা আগের দিন যদি ক্লাস করে থাকো তাহলে তুমি জানবে যে স্যার এইদিকে তো কাজ করে আমার mg sin থিটা, ইয়েস অর নো? যদি এটা অবভিয়াসলি থিটা হয়, আর তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিয়ে কাজ করবে স্যার? তুমি দেখো এইটা হচ্ছে আমার প্লেন, দিস ইজ মাই প্লেন, আর আমার এক্সটার্নাল ফোর্স বা একে ঠেলার জন্য যে ফোর্স দরকার সেটা এইদিকে কাজ করছে, মোশনের ফোর্স। তো মোশনের ফোর্স আমার যদি এইদিকে কাজ করে তাহলে ফ্রিকশন ফোর্স অবভিয়াসলি আমার এইদিকে কাজ করবে, দ্যাট শুড বি ইওর ফ্রিকশনাল ফোর্স। তো লজিক্যালি যেই দিকে আমার এক্সটার্নাল ফোর্স কাজ করবে বা বডিকে মোশন করানোর জন্য যে ফোর্স দরকার, সেই ফোর্সটা যেই দিকে কাজ করবে তার ঠিক অপোজিট দিকে কাজ করবে কি? ওই ফ্রিকশন ফোর্স। ভাই সিম্পল কথা, বুঝতে পারছো বাবু? তাহলে অপোজিট দিকে কাজ করবে সেই ফ্রিকশন ফোর্স। ঘর্ষণ বলটা তার অপোজিট দিকেই কাজ করবে। অর্থাৎ আমি যখনই বডিকে মোশনে নিয়ে যেতে চাইবো, যে ফোর্স দেবো তার অপোজিট দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। ফ্রিকশন ফোর্স এরিয়ার উপর কি ডিপেন্ড করে? নো, ফ্রিকশন ফোর্স এরিয়ার উপর ডিপেন্ড করে না। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কি আমাদের মনে হতে পারে যে এরিয়া বেড়ে যায় তাহলে পরে কি হতে পারে, আমাদের ফ্রিকশন ফোর্স বেড়ে যেতে পারে। নো, ফ্রিকশন ফোর্স এরিয়ার উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করছে কার কার উপর। তাহলে স্যার একটা এক্সাম্পল নিই, তাহলে আমরা যদি আমার হাতকে আমি আমার গালের মধ্যে ঘষতে যাই, যে পরিমাণ ফ্রিকশন হবে অবভিয়াসলি বোর্ডে ঘষলে পরে ফ্রিকশনটা আলাদা পাবো, অবভিয়াসলি কাঁচের মধ্যে দিলে আরো আলাদা ফ্রিকশন হবে। আবার যদি বাথরুমে অনেকদিন ধরে ভালো করে পরিষ্কার না করা হয়, ছোট ছোট শ্যাওলা জন্মে যায়, এবং তার উপর যদি আমি হাত দিয়ে পরিষ্কার বা হাত দিতে যাই, তাহলে এই চারটে কেসের ক্ষেত্রে আমরা ফ্রিকশন আলাদা আলাদা রূপ দেবো। অবভিয়াসলি তোমরা বুঝছো যে বাথরুমের ফ্রিকশন কি হবে, অনেক কম হবে, সেজন্য বাথরুমে পড়ে যাওয়ার চান্সটাও কি হবে, বেশি। বরফের উপর ভাবতে পারো, বরফের উপর আমাদেরকে কি হয়, পা টিপে টিপে হাঁটতে হয় এরম এরম করে। ওয়াই? বিকজ কারণ কি আমাদের ফ্রিকশন ফোর্স কাজ করে কম। কেন পরে বোঝাচ্ছি। তাহলে এটা ডিপেন্ড করছে কোন সারফেসের উপর আছো তুমি, সেই সারফেসের নেচারের উপর ডিপেন্ড করছে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স আরো একটা কিছুর উপর ডিপেন্ড করে, সেটা কি না? তো ফ্রিকশন ফোর্স ডিপেন্ড করছে আর এর উপর, বা তুমি ওয়েট ভাবতে পারো, আর বা ওয়েটের উপর। কেন স্যার? এবার দেখো কোন একটা বডিকে তুমি ভাবো যে হালকা একটা পেন্সিল, পেন্সিলকে আমি যদি নড়াতে চাই তাহলে দেখবে ইজিলি নড়ে যাচ্ছে, অর্থাৎ তার ফ্রিকশন ফোর্স অনেক কম। কিন্তু আমি যদি ওই পেন্সিলটাকে বা ওই পেন্সিলের ওপর যদি আমি আরো এরকম 500 পেন্সিল রেখে দিই লম্বা 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 করে, তাহলে পরে কি সেম ফোর্স দিয়ে আমি ওই পেন্সিলগুলোকে নড়াতে পারবো? নো। ধরো তলে একটা পেন্সিল রেখেছি, কিন্তু আমি এমন ভাবে রেখেছি তার উপর অনেকগুলো পেন্সিল রাখা আছে, তাহলে সেম ফোর্স দিয়ে যেমন আগে একটা পেন্সিলকে নড়াতে পারছিলাম, সেম ফোর্স দিয়ে কি আমি এই 500টা পেন্সিলকে নড়াতে পারবো? নো, পারবো না। বেশি ফোর্স লাগবে। কেন বেশি ফোর্স লাগবে? বিকজ আমার দেখো ওয়েট বাড়লো, ওয়েট বাড়লো মানে আমার নিচের দিকে ফোর্স কাজ করছে, তাহলে নর্মাল রিয়াকশন উপর দিকে কাজ করছে। তো যখন আমার কোনো একটা বডির ওয়েট বাড়বে, দ্যাট মিনস এই টাচ পয়েন্ট গুলো আরো কি হবে বলো তো, বাড়বে। ইয়েস অর নো? অর্থাৎ হালকা টাচ করেছিল, যতগুলো টাচ পয়েন্ট ছিল, আই এম টকিং অ্যাবাউট দ্য টাচ পয়েন্ট, নট এরিয়া। হ্যাঁ, মাথায় রাখবে, ইটস নট এরিয়া অ্যাবাউট টাচ পয়েন্ট, স্পর্শ সংখ্যা। সো ওই টাচ পয়েন্টের পরিমাণ বাড়ছে বিকজ আমি আরো মাস চাপাচ্ছি ওপরে। সো আমি যত ভর চাপাবো উপরে, আমার টাচ পয়েন্টের পরিমাণ কি হবে, বাড়বে। এক্সাম্পল দিচ্ছি, একটা চেয়ারকে আমি যদি একটা পায়ে ঘষে নিয়ে যাই তাহলে অনেক কম ফ্রিকশন ফোর্স লাগবে, কিন্তু 4টে পা রেখে যদি আমি ফ্রিকশন করাতে বা গড়িয়ে নিয়ে যেতে যাই অনেক বেশি কষ্ট হবে। বাদ দাও। আর একটা এক্সাম্পল নাও, সাইকেলে যখন আমরা খুব দ্রুত হারে সাইকেল থামাতে চাই তখন একসাথে 4টে ব্রেক প্রয়োগ করি। তুমি বলবে স্যার দুটো না 4টে কেন? দেখবে রিমের দুপাশে দুটো করে ব্রেক থাকে, সামনে রিমের দুটো, পেছনে দুটো, অ্যাকচুয়ালি 4টে। তাহলে 4টে ব্রেকে থামালো কেন? এরিয়া বেড়ে গেল? নো, টাচ পয়েন্ট বাড়লো আমার। অর্থাৎ আমি যখন ওই 4টে ব্রেক অ্যাপ্লাই করলাম তখন সেখানে কি হলো, ওই ব্রেক আর যে সাইকেলের রিম আছে তাদের মধ্যে ফ্রিকশন বেড়ে গেল, বিকজ 4টে ব্রেক অ্যাপ্লাই করার ফলে 4টে টাচ পয়েন্ট আমার এক্সট্রা বেড়ে গেল। তো ইন দ্যাট কেস আমার এই খাঁজের ওপর যেহেতু একটা ফোর্স বেশি পড়ছে, তাহলে পরে সেক্ষেত্রে টাচ পয়েন্ট ইনক্রিজ করছে, ওই স্পর্শ সংখ্যা ইনক্রিজ করার কারণে আমার এখানে ফ্রিকশন ফোর্সও বেড়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলতে পারি
যে ফ্রিকশন ফোর্স এফ এটা কি হচ্ছে নর্মাল রিঅ্যাকশনের সাথে অ্যাকচুয়ালি প্রপোর্শনাল। যদি নর্মাল রিঅ্যাকশন বেড়ে যায়, নর্মাল রিঅ্যাকশন মানে কি অ্যাকচুয়ালি এমজি, হ্যাঁ মাথায় রাখবে কিন্তু, নর্মাল রিঅ্যাকশন যদি বেড়ে যায় তাহলে তোমার ফ্রিকশন ফোর্স বাড়বে। সো আমরা লিখতে পারি কি যে এফ ইজ প্রপোর্শনাল টু কি হবে আর, ফ্রিকশন ফোর্স ইজ প্রপোর্শনাল টু আর, আর মিন্স নর্মাল রিঅ্যাকশন। এন্ড প্রপোর্শনালিটি তুললে পরে তোমরা জানো অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট আছে এবং কনস্ট্যান্টটাকে আমরা লিখবো মিউ দ্বারা, ইটস কল্ড মিউ। যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আমরা এখানে পেলাম দ্যাট ইজ কল্ড মিউ, এবং এই মিউটাকে আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, দ্যাট ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাই এটাকে বলবো ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। সো মিউ যেটা পেলাম আমরা দ্যাটস কল্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এইটাই শুধু রুলস, এর উপর পুরো চ্যাপ্টার দাঁড়িয়ে আছে, এইটুকু, এই একটা কথা। সো এফ ইকুয়ালস টু মিউ আর। সো আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাকে যদি লিখতে চাই মিউ শুড ইকুয়ালস টু এফ বাই আর। সো ফ্রিকশন ফোর্স এন্ড নর্মাল রিঅ্যাকশনের যে রেশিও, সেই রেশিওর দ্বারা আমরা কি বার করতে পারবো মিউ। সো নর্মাল যে কোনো একটা ফ্রিকশন ফোর্স এবং তার নর্মাল রিঅ্যাকশনের যে রেশিও আছে তার দ্বারা আমরা কি ফ্রিকশন বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাকে বার করতে পারবো, মিউ শুড ইকুয়ালস টু এফ বাই আর। এবার দেখো এফ হচ্ছে একটা ফোর্স আর নর্মাল রিঅ্যাকশনও কি ফোর্স, যেহেতু দুটো ফোর্সের রেশিও সেই কারণে মিউ হচ্ছে একটা ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি। সো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অবভিয়াসলি হবে কি আমার ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস মানে কি মাত্রাহীন, আর কি হবে ইউনিটলেস মানে হবে কি এককবিহীন রাশি। সো মিউ শুড বি ইকুয়ালস টু ডাইমেনশনলেস অ্যাজ ওয়েল অ্যাজ কি হবে আমাদের ইউনিটলেস কোয়ান্টিটি, মিউ শুড বি ইকুয়ালস টু এফ বাই আর, এফ শুড বি ইকুয়ালস টু মিউ আর। এবার আমরা যদি কোনো একটা বডির ওপর এরকম ভাবে এক্সটার্নালি ফোর্স দিতে থাকি তো সামহাউ সে প্রথমে নড়তে চাইবে না, কিন্তু আফটার সাম মাল্টিপল অ্যাটেম্পটস অফ মোর ফোর্সেস দেখবো বডিটা নড়তে চাইছে বা নড়বে এরকম হচ্ছে। কিন্তু তার আগে কি হচ্ছে, আমি লক্ষ্য করো যখন কোনো একটা বডিকে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে ওকে টানছি, তাহলে প্রথমে অল্প ফোর্স দিলে এখানে ফ্রিকশনটাও তো আমার অল্প কাজ করছে, যাতে করে কেটে কুটে কত হয়ে যায় জিরো। এবার তুমি বলো না স্যার এফ বেশি, আর এফ বেশি হলে তো ওইদিকে ছুটতে শুরু করবে, ইয়েস অর নো, ভাবো জিনিসটা। তাহলে এর ওপর তো এফ কাজ করছে, তার মানে এফ এর মান যদি 10 নিউটন হয়, বডি চুপচাপ আছে মানে স্মল এফ এর মান কত হবে, অবভিয়াসলি তাই হবে ভাই, সিম্পল কথা, একদম বেসিক থেকে বুঝো। কিন্তু আমি ধরো 12 নিউটন এখানে করে দিলাম, 12 নিউটন, তা সত্ত্বেও বডি নড়লো না, দ্যাট মিনস ফ্রিকশন ফোর্স এখন কত হয়ে গেছে 12 নিউটন। সেম ধরো আমি 15 নিউটন দিলাম, এটাও 15 নিউটন নড়লো না, কিন্তু আমি দেখলাম 16 নিউটনে জাস্ট স্লাইডলি মুভ করার চেষ্টা হলো, মানে ও জাস্ট নড়বে নড়বে হয়ে গেছে। তার মানে এটাই কি ফ্রিকশনের সর্বোচ্চ মান, এর থেকে বেশি মান কি আর হতে পারে, নো। কেন, কারণ আমি তো ওকে বল দিয়েই যাচ্ছি, দিতে 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 আমার ম্যাক্সিমাম ফোর্সে পৌঁছে গেছি 16 নিউটন, তখন এরও ভ্যালু হচ্ছে 16 নিউটন, দ্যাট মিনস এই দুটো মিলে কেটে কুটে জিরো হয়ে যাচ্ছে। এবার 16 এর থেকে যদি 16.1 করে দিই, কারণ বডি মুভ হতে চাইছে, তখন বডি মুভ করতে শুরু করবে, কারণ ওই 0.1 নিউটনের জন্য, ইয়েস অর নো, ওই 0.1 নিউটনের জন্য বডি তখন মুভ করতে শুরু করে দেবে। সো এর কি আমি বলতে পারি যে ম্যাক্সিমাম লিমিটটাই হচ্ছে কি 16 নিউটন। 16 নিউটন থাকাকালীন বডি কি মোশনে ছিল, নো। সো বডি যখন মোশনে নেই তখন সেখানে যে ফ্রিকশন কাজ করবে দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক মানে স্থির বা স্থিত ঘর্ষণ। সো ফ্রিকশনকে আমরা এবার তাহলে দুটো ভাগে ভাগ করি, চলো। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক বা ডাইনামিক ফ্রিকশন। কাইনেটিক লিখতে পারো, কাইনেটিক, কাইনেটিকই লিখে, ডাইনামিক লিখে না, কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন তাহলে কি, কোনো একটা বডিকে আমি টানছি, টানতে টানতে টানছি টানছি, ও নড়ছেই না ভাই, যে ফ্রিকশন কাজ করছে সেই ফ্রিকশনটা কি হবে, স্ট্যাটিক ফ্রিকশন। সেই ফ্রিকশনটা কি কাজ করছে, স্ট্যাটিক ফ্রিকশন, ওকে। এবার আমি স্ট্যাটিক ফ্রিকশনে আছে বডি, কিন্তু ফোর্স বাড়াতে 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 ম্যাক্সিমাম ফোর্স দিয়ে ফেলেছি, তাও বডি জাস্ট নড়বো নড়বো হয়েছে, নড়েনি, তখন তাহলে সেই ফোর্সটা কি হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এখানে যে ফ্রিকশনটাও কাজ করবে সেটাও কি হবে ম্যাক্সিমাম। তাহলে এটা কি আমরা বলতে পারবো যে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা এক্ষেত্রে 16 নিউটন, ইয়েস অর নো? কারণ স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে কত দাঁড়াচ্ছে 16 নিউটন। এইটাকে বলবো আমরা লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ।
সো হোয়াট ইজ লিমিটিং ফ্রিকশন? হোয়াট ইজ লিমিটিং ফ্রিকশন? লিমিটিং ফ্রিকশন হচ্ছে তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশন কখন? স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে আমরা বলতে পারি ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন যদি কোথাও দেখা যায় সেটাকে বলবো আমরা লিমিটিং ফ্রিকশন। যদি আমরা এটাকে গ্রাফ প্লট করতাম, আমরা গ্রাফ প্লট করতাম, তাহলে গ্রাফে আমরা দেখতে পারতাম ফ্রিকশনের সাথে এক্সটার্নাল ফোর্স। দেখো প্রথমে এক্সটার্নাল ফোর্স যত বাড়াচ্ছি ফ্রিকশন তত কি হচ্ছে? বাড়ছে। কেন? 5, 10, 12 হতে হতে কত তো গেল? 16। তার মানে আমরা এরকম ভাবতে পারি যে যত আমি ফোর্স দিয়েছি ফ্রিকশন বাড়তে বাড়তে এটাতে ম্যাক্সিমাম এসছে। তার মানে আমি কি বলতে পারি স্যার এইটাই হচ্ছে আমার লিমিটিং ফ্রিকশন? ইয়েস অর নো? কারণ এর বাইরে আর ফ্রিকশন যাচ্ছে না। কেন? আমি যদি এরপরও ফার্দার ফোর্সকে বাড়াই সে কি হবে? আন্ডার মোশন চলে আসবে। এবার কোনো একটা বডি যদি আন্ডার মোশনে চলে আসে তাহলে বডি তো চলছে, চলার সময় আন্ডার মোশনে বডির উপর যে ফ্রিকশন কাজ করবে তাকে কি বলবো তখন আমি? কাইনেটিক ফ্রিকশন। সো কাইনেটিক ফ্রিকশন কাকে বলবে? বডি যখন চলছে, ভাই চলছে, তখন যে ফ্রিকশন কাজ করছে দ্যাট ইজ কল্ড কাইনেটিক ফ্রিকশন। এবার যখনই বডিটা আন্ডার মোশন আসবে দেখা গেছে এই স্মল ফ্রিকশন বা ফ্রিকশন ফোর্স সামান্য পরিমাণ কমে যায়, ইট ডিক্রিজেস। তাহলে সামান্য পরিমাণ কমে গেল, কমে যাওয়ার পর যে ফ্রিকশন নিয়ে বডিটা চলছে দ্যাট ইজ কল্ড কাইনেটিক ফ্রিকশন, সেটার মান মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি প্রায় ইকুয়াল থাকে, চেঞ্জ হয় না। কেন? বডি তো আন্ডার মোশনে আছে। এবার তুমি যদি ব্রেক প্রয়োগ করো তাহলে ফ্রিকশন ফোর্স কি হবে? তখন বাড়বে, তখন বডির মোশন চেঞ্জ হবে। আনলেস চেঞ্জ হবে না। একটা স্মুথ সারফেসের উপর বডিকে তুমি জোরে ঠেলে দিয়েছো, বডি দেখবে সামান্য পরিমাণ যেতে যেতে যাবে, কিন্তু যেহেতু বাধার পরিমাণ চেঞ্জ হয় সেই জন্য ওটা আলটিমেটলি একটা টাইম পর থেমে যায়। সো কি হয়? ফ্রিকশন ফোর্স কন্টিনিউয়াসলি তখন কাজ করে। সো এটাকে আমরা বলবো কি? অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফ্রিকশন। ইয়েস অর নো? দিস ইজ কল্ড স্ট্যাটিক ফ্রিকশন। আর এটাকে কি বলবো আমরা? কাইনেটিক ফ্রিকশন। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে কোন ফ্রিকশনটার মান বেশি, কাইনেটিক ফ্রিকশন অর স্ট্যাটিক ফ্রিকশন? অবভিয়াসলি স্যার স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিকের কম। তাহলে এখানে আমরা দেখছি মিউ শুড বি ইকুয়ালস টু এফ বাই আর। তো এফ যদি কাইনেটিকের কম হয় আর স্ট্যাটিকের বেশি হয় তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু সবসময় কি হবে? বেশি। আরে ভাই সব থেকে বেশি ভ্যালু তো লিমিটিং নাকি রে? লিমিটিং এর থেকে তো বেশি আর যাবে না। তো স্বাভাবিক লিমিটিংটা কখন কাজ করছে? ভাই তোমার স্ট্যাটিকে কাজ করছে। তো যখন স্ট্যাটিকে কাজ করছে তো স্ট্যাটিক ফ্রিকশনের মান অলওয়েজ কি হবে? বেশি। তাহলে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু কি হবে? বেশি। স্ট্যাটিক কোএফিসিয়েন্টের ভ্যালু আমরা যদি মিউ এস দিয়ে লিখি, মিউ এস মানে কি? কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, মানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এই যে মিউটা পেলি এটাকে কি বলেছি আমরা? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা ফ্রিকশন যদি দু রকমের হয়, স্ট্যাটিক আর কাইনেটিক, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের জন্য স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন পাবি, ইয়েস অর নো? আর কাইনেটিকের জন্য কি পাবি? কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো দুটো পাবি, স্ট্যাটিক আর কাইনেটিক। আমরা বলছি যেটা স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে তাকে আমরা মিউ এস দিয়ে লিখছি, আর যেটা কাইনেটিক আছে সেটাকে কি দিয়ে লিখছি? মিউ কে। তাহলে আমরা যদি দেখি এই মিউ এস বাই মিউ কে এর রেশিও সবসময় কি হবে? গ্রেটার দেন। কেন? মিউ এস এর মান কি হবে? মিউ কে থেকে বেশি হবে, তাই তো? বুঝতে পারলাম ব্যাপারটা? সো মিউ এস মিউ কে এর রেশিওটা আমরা এইভাবে মাথায় রাখবো যে মিউ এস গ্রেটার দেন কত হয়? মিউ কে। অ্যাকচুয়ালি লিমিটিং ফ্রিকশন এইভাবে আমরা বার করতে পারি। এবার ধরো এই বডিটার ক্ষেত্রে, এই বডিটার ক্ষেত্রে আমরা বলছি কি এক্সটার্নাল ফোর্স তো আমি দিয়েছি স্যার এফ, আর এইদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে এফ। এবার ধরো বডিটা এ ত্বরণ নিয়ে এদিকে যাচ্ছে, মানে কি আমার এই ফোর্সটা এর থেকে কি হয়ে গেছে? বেশি। আর এর মাসকে আমি ধরলাম এম। তাহলে স্যার এর ভ্যালু কি করে বার করব? সিম্পল, নিউটনস ল লাগাও। আচ্ছা এই বডির উপর কটা ফোর্স কাজ করছে স্যার? দুটো, একটা এফ আর একটা কি এফ। বডি কোন দিকে যাচ্ছে? বডি যাচ্ছে এইদিকে, তাহলে এফ এর মান বেশি, এফ এর মান কম। সো ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ শুড বি ইকুয়ালস টু কত? এম এ। তাহলে এ শুড বি ইকুয়ালস টু কত? ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ বাই এম। আই হোপ এটা করিয়েছিলাম, মনে করে দেখ এন এল এম এ। সো acceleration should be equals to net force, এটাকে আমরা যেটা বলছি f minus f, that is called net force. net force by mass, actually concept কিন্তু এটাই, net force by mass। net force ঠিক রাখতে হবে, net force।
নেট ফোর্সটা বার করো, তাকে মাস দিয়ে ডিভাইড করো, তুমি অবভিয়াসলি এক্সেলারেশন পেয়ে যাবে, এখন তাহলে কোনো একটা বডির ক্ষেত্রে আমরা দেখলাম এই সিচুয়েশন দাঁড়ালো যে কোনো একটা বডি যখন লজিক্যালি এইভাবে মুভ করে তখন এইভাবে আমরা পাই। এখন কোন একটা বডির ক্ষেত্রে মিউ এর ভ্যালু কতটা বেশি ডিপেন্ডেন্ট বা গুরুত্বপূর্ণ, আমরা বরফে হাঁটার উপর নিয়ে একটা উদাহরণ নিচ্ছিলাম। এই মিউটা পড়ানোর সময়ই বললাম যে কিসের উপর ডিপেন্ড করবে, এফ এর উপর, সরি আর এর উপর, এফটা আর এর উপর ডিপেন্ড করছে। তাহলে মিউটা কার উপর ডিপেন্ড করছে, এফটা আর এর উপর ডিপেন্ড করছে। ফ্রিকশন ফোর্স যদি আমি মাস বাড়াচ্ছি বেড়ে যাচ্ছে, কারণ টাচ পয়েন্টের কথাটা বললাম। তাহলে মিউ কার উপর ডিপেন্ড করবে, মিউ ডিপেন্ড করবে যে কোন বডির সাথে কোন বডি কন্ট্যাক্টে আছে। যেটা এখন উদাহরণ দিলাম যে আমি যদি এরকম করে বোর্ডে হাত দিই, যে পরিমাণ ফ্রিকশন ফিল করব, আমি দেওয়ালে হাত দিলে হয়তো ফ্রিকশনটা আলাদা ফিল করব। তার কারণ কি, আমার হাতের সাথে একবার বোর্ডের টাচ আছে, আমার হাতের সাথে একবার দেওয়ালের টাচ আছে। তো দুটোর নেচার তো আলাদা, এটা আলাদা ওটা আলাদা, তো তাদের ফ্রিকশনও হবে কি আলাদা। তার মানে মিউটা ডিপেন্ড করছে তুমি কোন প্রকৃতির, হুইচ নেচার বা হুইচ ম্যাটেরিয়াল ইউ হ্যাভ চোজেন, কোন ম্যাটেরিয়াল তুমি চয়েস করেছো, মিউ ডিপেন্ড করছে। এবার আমি যদি দেখি নর্মাল রাস্তায় হাঁটতে গিয়ে আমার কোনো রকমের সমস্যা হয় না, কারণ নর্মাল রাস্তার মিউ অনেক হাই হয়, কারণ ফ্রিকশন ফোর্স অনেক বেশি হয়, আমার পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। কিন্তু যখনই আমি যদি কাদাযুক্ত বা এরকম এঁটেল মাটির ওপর হাঁটতে যাই, তখন কি দেখবো আমরা, বা একটা গাড়ি ধরো কোন একটা কাদার মধ্যে পড়ে গেছে, ও কি করবে, ওই জায়গা থেকে আর বেরিয়ে আসতে পারে না। কেন? কারণ কি দেখবে চাকা ওখানে রোটেট করতে চায়, কিন্তু চাকার কাজ রোটেট করা, কিন্তু রোটেট করার সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে যাওয়া, দ্যাটস কল্ড মিশ্র গতি কনভার্ট করা অ্যাকচুয়ালি। কিন্তু তা হয় না, ও কি করে, ওখানে শুধু রোটেট করতে থাকে কাদায় আটকে গেলে গাড়ির চাকা। কেন? ও ওই কাদার মধ্যে যথেষ্ট ফ্রিকশন পাচ্ছে না যাতে করে ও সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেটা আমাদের বরফের দিকে হাঁটলে পরে হয়। হাঁটার সময় আমরা যদি নর্মাল ক্যাজুয়ালি হাঁটতে চাই, আমরা গোড়ালির ভরে এর মধ্যে পড়ে যাবো, আমরা পড়ে যাবো। কেন পড়ে যাবো? বিকজ আমি যে হাঁটছি, হাঁটার পিছনে আমি একটা ফোর্স দিচ্ছি, কোথায়? নিচে, গোড়ালির দিক দিয়ে আমি একটা নিচে ফোর্স দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, এই ফোর্সের জন্য মাটি আমাকে আর একটা ফোর্স দিচ্ছে যে সামনে এগিয়ে যা, তাই না? আমরা এইভাবে আমরা পা ফেলি কি গোড়ালি দিয়ে, আমরা কখনো এরকম টো দিয়ে গোড়ালি এরকম নয়, এরকম করে আমরা পা ফেলি না। অ্যাকচুয়ালি আমরা গোড়ালি দিয়ে, কেউ সোজা ফেলতে পারে, হোয়াট এভার, আমরা চেষ্টা করি গোড়ালি দিয়ে পা ফেলা এরকম ভাবে। তাহলে গোড়ালি দিয়ে পা ফেলা মানে কি, গোড়ালি দিয়ে আমি একটা ফোর্স দিচ্ছি, আর সেই অ্যাঙ্গেল বরাবরই আমাকে কি করছে, মাটি একটা ফোর্স দিচ্ছে, এবং তাদের জন্য আমি এগিয়ে যাচ্ছি। এবার ওই গোড়ালির কনসেপ্টটা পাবো যে গোড়ালির জায়গায় ফ্রিকশন ফোর্স কম। তাহলে গোড়ালির জায়গায় যদি ফ্রিকশন ফোর্স কম থাকে, তাহলে তোমাকে ওই ফ্রিকশন বল বা ঘর্ষণ বল যদি ওখানে না থাকে, তাহলে পরে ওই জায়গাটায় ও কি করবে, টাচ পয়েন্টে পিছলে যাবে, কারণ কি ওকে বাধা দেওয়ার মতো কেউই নেই। বাধা দিয়েছে বলে তোকে আটকে রেখেছি আমি, না, এই বাধাটাই যদি না থাকে, এখানে কমে যায়, তাহলে তোকে টানলে হুট করে চলে যাবে। তাহলে আমি এরকম পা দিয়েছি মানে কি আমি বেরিয়ে যাবো স্যার। সেই কারণে ফ্রিকশন ফোর্স নাই বলে আমাদের ওখানে কি কোথায় পাটা টিপে ফেলতে, টিপলে কি হবে, টাচ পয়েন্টের পরিমাণ কি হবে, বাড়বে। টাচ পয়েন্ট বাড়লো মানে আমার ফ্রিকশন ফোর্স বাড়লো, আমি সুন্দর হাঁটতে পারবো। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। সো মিউর ডিপেন্ডেন্সিটা এখানে খুব গুরুত্বপূর্ণ আছে। ওকে, সো নাও উইল বি টকিং অ্যাবাউট ফ্রিকশন অ্যাঙ্গেল অ্যান্ড ফ্রিকশন, তোমার হচ্ছে কোণ, ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ শঙ্কু। এই হ্যাঁ, ঘর্ষণ কোণ আর ঘর্ষণ শঙ্কু। এবার দেখো কোন একটা বডি, এটার কথা ভাবো। আচ্ছা, ওকে আমি এক্সটার্নাল ফোর্স এদিকে টানছি, তাহলে ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে। আচ্ছা, আমি এক্সটার্নাল ফোর্স যদি এইদিকে দিতাম, ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করতো। আচ্ছা, আমি বডিকে যদি সোজা এইভাবে টানতাম, ফ্রিকশন ফোর্স পেছন দিকে কাজ করতো। আর বডিকে যদি পেছন দিকে টানতাম, ফ্রিকশন ফোর্স সামনে কাজ করতো। কিন্তু দেখ একটা জিনিস, যে নর্মাল রিয়াকশন চেঞ্জ হচ্ছে না। নর্মাল রিয়াকশন সর্বদা কোন দিকে কাজ করছে, ওপরে। নর্মাল রিয়াকশন সর্বদা উপরে কাজ করছে। তো আমরা এরকম ভাবে যদি ভাবি যে নর্মাল রিয়াকশনটা উপরের দিকে কাজ করছে, নর্মাল রিয়াকশনের ডাইরেকশন রাখ, আর ধর তোর ফ্রিকশন ফোর্সটা এইদিকে কাজ করছে, ধর, তাহলে কাজ করতে পারে ফ্রিকশন ফোর্স আর এন এইভাবে কাজ করতে পারে, অবভিয়াসলি স্যার ট্রু। এখন এইভাবে যে কাজ করে, তাহলে ফ্রিকশন ফোর্স আর এদের যে রেজাল্টেন্ট, সেটা কি করবে, অ্যাজ ইফ যে কোনো একটা সামান্তরিকের বা প্যারালেলোগ্রামের ডায়াগোনাল বরাবর কাজ করা উচিত। তো আমরা এই যে জিনিসটা পেলাম,
কি করে পেলাম? ভেক্টর দিয়ে। ভেক্টরের সাহায্যে আমরা এফ আর এন এর বা আর এর এখানে আমরা কি রেজাল্ট্যান্ট বার করলাম। তাহলে এটা কি? ফ্রিকশন ফোর্স অ্যান্ড নর্মাল রিয়াকশনের রেজাল্ট্যান্ট। ইয়েস অর নো? ভালো করে বোঝো, এটা ফ্রিকশন ফোর্স তো। সো ফ্রিকশন ফোর্স এবং নর্মাল রিয়াকশনের যে রেজাল্ট্যান্ট সেটা এটা। অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট দিস ইজ কিউ। ওকে, দিস ইজ কিউ। এভাবে কাজ করছে। তাহলে ওই নর্মাল রিয়াকশনের সাথে এই নর্মাল রিয়াকশন আর ফ্রিকশন ফোর্সের যে রেজাল্ট্যান্ট যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা ফ্রিকশন অ্যাঙ্গেল। সো ফ্রিকশন অ্যাঙ্গেল কাকে বলে? সিম্পল কথা স্যার, নর্মাল রিয়াকশন নিন আর ফ্রিকশন, এদের মধ্যে যে রেজাল্ট্যান্ট নর্মাল রিয়াকশনের সাথে যে অ্যাঙ্গেল করেছে তাকে বলবো আমরা ফ্রিকশন অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা নয় বাবা, হ্যাঁ, দিস ইজ দ্য ফ্রিকশন, এই যে ফ্রিকশন অ্যাঙ্গেল। যদি তাই হয় তাহলে বলতো কিউ এর একটা কম্পোনেন্ট কি এদিকে পাবো না আমি? অবভিয়াসলি পাবো। কত হবে? কিউ কস ল্যামডা। আর কিউ কস ল্যামডা কোন দিকে কাজ করছে? আর এর দিকে। আর আমরা এখানে পেতে পারি কিউ সাইন ল্যামডা আসতে, তাই না? কিউ সাইন ল্যামডা কি বল? হ্যাঁ, এক্স কেন হবে? ওয়াই। আর এই ল্যামডা যেদিকে থাকে সেদিকে কস থাকে না? ঠিক আছে? তাহলে যদি তাই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর বরাবর কাজ করছে আমার কি? কিউ কস ল্যামডা। তাহলে আমরা এটাও লিখতে পারি যে আর শুড বি ইকুয়ালস টু কত? কিউ কস ল্যামডা। আর এফ বরাবর কি কাজ করবে? কিউ সাইন ল্যামডা। নিশ্চয়ই ভেক্টর কনসেপ্ট নাও। তাহলে এফ শুড বি ইকুয়ালস টু কত? কিউ সাইন ল্যামডা। আচ্ছা, দুটোকে ভাগ করি। আচ্ছা, এফ বাই আর মানে কত দাঁড়াবে? কিউ কিউ কেটে গেলে সাইন ল্যামডা বাই কস ল্যামডা। আর এফ বাই আর মানে কি? এফ বাই আর মানে হচ্ছে মিউ। সো মিউ শুড বি ইকুয়ালস টু সাইন ল্যামডা বাই কস ল্যামডা। কত হবে? ট্যান ল্যামডা। সো এটা মাথায় রাখবি যে ফ্রিকশন কোণের ট্যানজেন্ট বা ট্যানজেন্ট অফ ফ্রিকশন অ্যাঙ্গেল ইকুয়ালস টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটা কিন্তু দরকার, অনেক অঙ্কে এটা কাজে লাগবে যে ফ্রিকশন অ্যাঙ্গেলের যে ট্যানজেন্টটা পেয়েছো ট্যান, তাহলে সেই ফ্রিকশন অ্যাঙ্গেলের যে ট্যান সেটা তোমার কার সাথে সমান? মিউ এর সাথে সমান। মিউ দেখো আমি সিম্পল পেলাম এখান থেকে। এবার যেটা আমি এখানে বলছিলাম, থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমি ফোর্স যখন এইদিকে দিচ্ছি তখন ফ্রিকশন এদিকে কাজ করছে। আচ্ছা, হোয়াট ইফ আমি ফোর্সটা এইদিকে দেবো? ফ্রিকশন তাহলে এদিকে কাজ করবে। তার মানে নর্মাল রিয়াকশনকে এইভাবে রেখে ফ্রিকশন ফোর্স অ্যাজ এ হোল একটা সার্কেল মতো কাজ করতে পারে। ইয়েস অর নো? যেখানে ফোর্স দেবো তার অপোজিটে ফ্রিকশন কাজ করবে। তার মানে একটা যে কোনো পেপার প্লেন যদি আমি নিই, এই পেপার প্লেনের ওপর যদি আমি নর্মাল রিয়াকশনকে এইভাবে রাখি, ফ্রিকশন ফোর্স এই পুরো পেপার প্লেন জুড়ে কাজ করতে পারে যে কোনো দিকে। ইয়েস অর নো? অ্যাজ ইফ এটা একটা সার্কেলের মতো তৈরি করছে। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে আমি এইটাই বলতে চাইছি যে আমি এখানে এইভাবে সিচুয়েশনটাকে তৈরি করতে চাইছি যে ফ্রিকশন ফোর্স অ্যাজ ইফ আমি এখানে রোটেট করবো পুরো 360 ডিগ্রি, কিন্তু নর্মাল রিয়াকশন চেঞ্জ হবে না, কারণ ও তো সোজা উপরেই কাজ করবে। ও তো সোজা উপরেই কাজ করবে, ও তো কোনো চেঞ্জ নাই ডাইরেকশন। আচ্ছা, এখানে যদি একটা আমি সিম্পল কোশ্চেন নিতে চাই, যে আমি এখানে একটা জিনিস পেয়েছি মজার, যে কিউ সাইন ল্যামডা আর কিউ কস ল্যামডা, তাহলে লজিক্যালি এই দুটোকে স্কোয়ার করে যদি যোগ করি তাহলে দেখ এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার দ্যাট গিভস মি কিউ স্কোয়ার। কেন বলতো? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে তো 1। এটুকু তো বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পেরেছো সৌরভ? আচ্ছা, এফ মানে কি হয়? এফ মানে হয় দেখ মিউ আর। তাহলে এখানে আমি মিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার দ্যাট গিভস মি কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কিউ এর ভ্যালুটা বার করতে পারবো। কিউ এর ভ্যালু কত হবে? আর কমন নিয়ে নিলে আর রুট ওভার কত হবে? 1 প্লাস মিউ স্কোয়ার। এই কিউটা কি স্যার? না তো ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। ইয়েস অর নো? ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, কারণ বডি এরপর কি হয়ে যাবে? মোশনে চলে আসবে। তাহলে এটাকে আমরা বলবো কি? লিমিটিং ফ্রিকশন। এরপর কি বলবো আমরা? লিমিটিং ফ্রিকশন। সো কিউটাকে আমরা এখানে বলতে পারবো লিমিটিং ফ্রিকশন। কোনটা? এটা? আচ্ছা, এখানে দেখ না, দুটোকে স্কোয়ার করে যোগ কর, তাহলে কি হবে? এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে কত? কিউ স্কোয়ার কমন নিয়ে নিলে পরে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1। তাহলে কিউ স্কোয়ারের জায়গায় এফ স্কোয়ারের জায়গায় আমি মিউ আর লিখতে পারি, তো এফ মানে মিউ আর। তাহলে মিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কিউ স্কোয়ার। কিউটা কি? এইখান থেকে এই ডিসটেন্সটা না, রেজাল্ট্যান্ট তো।
এবার আসতে বাবা, আবার কিউ এইটা মানে আবার এখান থেকে এটুকু মানে তো এটুকু কি হবে না, এরকম ভাবে হতো। আবার তুমি এখান থেকে এটুকু ভাবলে এটুকু হবে, পয়েন্ট তো সেম না, ফ্রিকশনের দিক দিয়ে যেতে হবে, বুঝতে পারছো? এই পয়েন্ট তো আলটিমেটলি। এখন তাহলে এখান থেকে আমি যদি আর কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস মিউ স্কোয়ার, আর রুট যদি করে দাও এটা পড়ে থাকবে। এই কিউটাকে কি বলছি, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্যাট স্ট্যাটিক ফ্রিকশন। বডি এর পর কি হবে, যদি বডি এর পর মোশনে চলে আসে সামান্য পরিমাণ ডিক্লাইন করে সোজা বেরিয়ে যাবে। একটু আগে একটা গ্রাফ এঁকেছিলাম, একটু আগে এঁকেছিলাম, তো কোনটা টাচ পয়েন্ট কমে যাচ্ছে, খাঁজ কমে যাচ্ছে না, এরকম যাচ্ছে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে না, এই জায়গাটায় আটকে রেখেছিলাম, বাড়তে 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 যখন আমি ওকে টানবো 16.1 ফোর্স দিয়ে, তখন কি হয়ে যাচ্ছে ওই জায়গা থেকে ও বেরিয়ে অন্য জায়গায় চলে আসছে। থাকবে কিন্তু এই রকম ভাবে থাকবে না, একই রকম কাজ করবে না, কাজ তো চেঞ্জ হয়ে যাবে। সেজন্য কি বললাম, মোটামুটি ভাবে কনস্ট্যান্ট থাকে। তুমি এটা বলতে পারো না সব জায়গায় কনস্ট্যান্ট থাকবে, আমি এখান থেকে যখন একটা বক্স এভাবে ঠেলে দেবো প্রত্যেকটা জায়গায় তার একই ফ্রিকশন কাজ করবে, না ভাই ওরকম ভাবে বলা যাবে না। হাউ ক্যান ইউ বি সো শিওর? যদি হোমোজিনিয়াস থাকে দ্যাট ক্যান ইউ ক্যান সে ইয়েস হোমোজিনিয়াস কনসেপ্টে যে না তাহলে হতে পারে, তাও সব জায়গায় সেম ভাবে কাজ করবে এরকম বলতে পারবো না। আমরা একটা অ্যাভারেজ ভ্যালু নিই যে গড় এখান থেকে এত দূর যাওয়াতে তার এই সারফেসের উপর তার অ্যাভারেজ কোএফিসিয়েন্ট ফ্রিকশন কত, তার অন্যান্য জায়গায় অন্যান্য মান হতে পারে, স্লাইটলি ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং আপন দা তোমার সারফেস। না এর বেশি হবে না, এটা তো ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিটই তো আমি বলছি কথা। কারণ এরপর যদি বেশি হতো তাহলে আমার একে আটকে রাখার ক্ষমতাও তো থাকতো, আটকে রাখার ক্ষমতাই তো নাই তার, তাহলে ও আর কি করে হবে। হয়েছে, বুঝতে পেরেছি? ওকে, সো এই হলো। এখন আমি বলছিলাম এত ক্লিয়ার হয়েছে তো? এখন আমি কি বলছিলাম যে ওই কথাটা যে এন কে সোজা রেখে আমি যদি ফ্রিকশন ফোর্স কে এরকম করে গোল ঘোরাই বৃত্তাকার পথে, তাহলে বলতো এই পয়েন্টটাও কি এরকম বৃত্তাকার পথে ঘুরবে? ইয়েস অর নো? কারণ রেজাল্ট্যান্ট তো। এটাও গোল পথে ঘুরবে? ইয়েস অর নো? দেখ ফ্রিকশন যখন এইদিকে কাজ করছে, কিউ তখন এখানে কাজ করছে। হোয়াট ইফ আমি যেরকম করি যে ফ্রিকশন ফোর্সটাকে এদিকে করে দিই, ওকে চলো ফ্রিকশন ফোর্সকে আমি এদিকে করে দিই, তাহলে ধর ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করছে, তাহলে তুই এখন বলবি যে স্যার তাহলে কিউটাও নিশ্চয়ই এদিকে কাজ করবে। হ্যাঁ না না বল, কিউটাও স্যার এদিকে কাজ করবে, এবং এটা ল্যামডা হলে এটাও কি হবে বলতো ল্যামডা। তাহলে আমি যে ফ্রিকশন কেরম করে গোল ঘোরা এই জায়গাটাই, তাহলে লজিক্যালি এটাও কি হবে এরকম ভাবে গোল ভাবে ঘুরবে। তাই দেখ একটা শঙ্কুর সাইজ নিচ্ছে কোণ, এটাকেই বলবো আমরা ফ্রিকশন কোণ বা ঘর্ষণ শঙ্কু। ক্লিয়ার হলো কনসেপ্টটা? ফ্রিকশন কোণ বা ঘর্ষণ শঙ্কু। তো আমি এন কে সোজা রাখলাম নর্মাল রিয়াকশনকে, বাট ফ্রিকশনকে আমি এরকম ভাবে ঘোরালে পরে এইরকম একটা স্ট্রাকচার আমরা এখানে পেতে পারি, দ্যাটস কল্ড ফ্রিকশন কোণ। কোনটা? এই তো উপর থেকে নিচে, এইটাই তো ঘর্ষণ শঙ্কু, এটা। বসাতে পারিস, তোর ব্যাপার। আরে আমার অঙ্কের জন্য আমি যা দরকার, আমি তো এখানে কতগুলো জাস্ট পয়েন্ট লিখলাম, এবার আমি অঙ্ক দেখে তো করব, না দেখে তো পারবো না অঙ্ক করতে। আমাকে অঙ্কের সিচুয়েশন ওয়াইজ তো চেঞ্জ হবে ভাই, ফোর্স তোমার কত রকম সিচুয়েশন দেবে তো আমি তো আইডিয়াই করতে পারবো না। ওকে বুঝতে পারলাম? তাহলে আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট থিং পেয়েছি, বলতো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে ট্যান ল্যামডা শুড বি ইকুয়ালস টু কত মিউ, আর ল্যামডাটার কথা আমি এখানে কি বলছি, ল্যামডা বিং কি ফ্রিকশন অ্যাঙ্গেল, ল্যামডাটাকে এখানে কি বলছি ফ্রিকশন অ্যাঙ্গেল। আমরা যদি আর একটা এক্সাম্পল চয়েস করি, এক্সাম্পলটা কি, খুব সহজ একটা এক্সাম্পল। কনসিডার কর যে এরকম একটা ইনক্লিনেশন প্লেন আছে, তার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এই জায়গাটায় ধর আমি একটা ব্লককে রেখেছি এভাবে, তাহলে তো অবভিয়াসলি জানিস যে স্যার নিচের দিকে যদি তার ওয়েট ডাব্লু কাজ করে এমজি, তাহলে এদিকে কাজ করবে কি ডাব্লু সাইন থিটা, এদিকে কাজ করবে কি ডাব্লু কস থিটা, এদিকে কি কাজ করবে আর। হ্যাঁ না না বল? আর যদি বডিটা নিচের দিকে নামে তখন এই দিকে কাজ করবে কি ভাই ফ্রিকশন। নিশ্চয় আমি একটু আগে বোঝানোর চেষ্টা করেছিলাম কোনো এক জায়গায়, ঠিক? এবার আচ্ছা হোয়াট ইফ আমি যদি অ্যাঙ্গেলটাকে একদম কমিয়ে রাখি, বডি কোনদিন নড়বে না? নড়বে না। এবার ধর আমি স্লাইটলি থিটার মান চেঞ্জ করছি, বাড়াচ্ছি, আচ্ছা বাড়াতে 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 এমন সিচুয়েশন আসবে যখন থিটার একটা সার্টেন ভ্যালুর জন্য বডিটা জাস্ট মুভ করতে শুরু করবে। ইয়েস অর নো? আচ্ছা এটা কেন হলো? দেখো থিটার ভ্যালু বাড়াচ্ছ, তাহলে সাইন থিটাও বাড়ছে, সো আলটিমেটলি তোমার এখানে ফোর্স বাড়ছে,
এবং ফোর্স বাড়ার ফলে ও ফ্রিকশন ফোর্সকে ওভারকাম করে যাচ্ছে এবং সে বডি নিচের দিকে নেমে যাচ্ছে। সো আমি থিটার সার্টেন এমন একটা ভ্যালু পাবো যে ভ্যালুর জন্য বডিটা মুভ করতে শুরু করবে, সেই ভ্যালুকে বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ, যাকে বলা হয় বিরাম কোণ বাংলায়। তাহলে সেই অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে কোনো একটা বডিকে রাখলে বডি জাস্ট স্লাইড হতে শুরু করে, হু হু করে পড়ে যাচ্ছে না, জাস্ট স্লাইড হবে, এরকম সিচুয়েশন, তখন সেই বডিটাকে কি বলবো আমরা নর্মালি, যে এই অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ কি বলছি? রিপোজ। এবার যখন বডিটা অ্যাঙ্গেল অফ রিপোজে আছে, তার মানে বডিটা জাস্ট পড়বার উপক্রম হয়েছে। বডি কি পড়তে শুরু করে দিয়েছে? নো, আমি স্লাইটলি একটু বাড়ালে তখন পড়ে যাবে, যেটা আমি এখানে বলছিলাম। ইয়েস অর নো? যে 16 নিউটন দিয়েছে মানে বডিটা জাস্ট নড়বে এরকম হয়েছে, বডি নড়ে যায়নি। আমি 16.1 দিলে বডি নড়ে যাবে। এখানেও ধরো থিটা ভ্যালু 30 ডিগ্রিতে জাস্ট পড়বো হয়েছে, কিন্তু এমন নয় যে 30 ডিগ্রিতে সে পড়ে গেছে, 30.1 বা 31 ডিগ্রিতে হয়তো সে পড়বে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলবো আমি অ্যাঙ্গেল অফ রিপোজ। আমি কি কনসেপ্টটা বোঝাতে পেরেছি পুরো সিচুয়েশনটাকে? তার মানে বডি কিন্তু পড়ছে না। এবার যদি বডি না পড়ে তাহলে ডাব্লিউ সাইন থিটা শুড বি ইকুয়ালস টু কত? এফ, কারণ এফটাকে পুরোপুরি ধরে রেখেছে ডাব্লিউ সাইন থিটা, মানে ডাব্লিউ সাইন থিটাকে ধরে রেখেছে এফ। আর এই দিক বরাবর ভাবলে ডাব্লিউ কস থিটার সমান কি হওয়া উচিত? আর, কারণ এদিকেও কোনো মোশন হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, যে এফ শুড বি ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা এন্ড আর শুড বি ইকুয়াল টু কত? ডাব্লিউ কস থিটা। এটা পেতে পারি। এবার দেখ, মিউ মানে কিন্তু এফ বাই আর, ভাই সিম্পল। মিউ মানে কত? এফ বাই আর। তাহলে মিউ মানে কত হচ্ছে? এফ বাই আর। আর এখান তুই দেখ এফ বাই আর যদি করিস, ডাব্লিউ ডাব্লিউ কেটে গেলে সাইন থিটা বাই কস থিটা মানে কত পড়ে থাকবে বলতো? ট্যান থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি মিউ সমান ট্যান থিটা। তাহলে দেখ অ্যাকচুয়ালি কি পেলাম, একটু আগে এখানে লিখেছিলাম যে আমরা মিউ সমান কত পেয়েছিলাম? ট্যান ল্যামডা, মনে পড়ছে? মিউ সমান ট্যান ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে কি? ফ্রিকশন অ্যাঙ্গেল। আবার দেখ অ্যাঙ্গেল অফ রিপোজ যদি থিটা হয়, সেক্ষেত্রেও আমি মিউ সমান কত লিখতে পারছি? ট্যান থিটা। তার দুটো মিউ যদি সেমই হয়, ভাই একই জায়গায় কাজ করছো তুমি, তাহলে পরে ট্যান ল্যামডা শুড বি ইকুয়ালস টু কত হবে? ট্যান থিটা। বোথ সাইডে ট্যানকে রিমুভ করলে ল্যামডা শুড বি ইকুয়ালস টু কত? থিটা। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা শুড বি ইকুয়ালস টু থিটা, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজ শুড বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ রিপোজ শুড বি ইকুয়ালস টু কত? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ রিপোজ শুড বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আই হোপ সিচুয়েশনটা বুঝতে পারলাম। আগে বিলিভ মি পরীক্ষায় প্রমাণ আসতো 2 মার্কসের, তখন আমাদেরকে কি করতে হতো? এই পুরোটা করতে হতো এত দূর পর্যন্ত, এইটা করতে হতো, দিয়ে বোথ এইটুকু করতে হতো। সো এটা যদি এক পাতা লেগে যেত করতে, শুধু এইটুকু লিখে দিলাম দিয়ে 2 পেয়ে গেলাম, তা করলে হতো না। তো কপাল ভালো, এমসিকিউ হয়ে গেছে এখন, ঠিক আছে? কপালটা ভালো। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, হ্যাঁ তোর এর উপর চেঞ্জ হতে পারে, এফ এর উপর এর উপর ডিপেন্ড করবে। আরে যদি তোর দুটো সেম থাকে তো মিউ তো সেম না, বুঝতে পারছিস না? দুটো তল যদি সেম হয়ে যায় মিউ কি হবে? সেমই হবে না, তো মিউ সেই জন্য তো সেম হয়ে গেল। মিউ সেম না হলে কি করে করতে পারবো আমি? এটা মিউ 1 এটা মিউ 2 হলে আর সেম করতে পারবো না আমি? বুঝতে পারলাম ব্যাপারটা? মিউ সেম না হলে তো হতো না বাবা। বোথ কেসে মিউ সেম হলো বলে ওটা করতে পারলাম, আনলেস ওটা পারতাম না আমরা। ওকে চল, এবার ধর এইরকমই একটা সিচুয়েশনটা হচ্ছে এরকম, যে কোনো একটা বডিকে আমি কোনো একটা ইনক্লিনেশন প্লেনে রেখেছি, এইভাবে ধর, এইভাবে রেখেছি। তাহলে অবভিয়াসলি আমি এই বডিটা ধর পড়বে, ওকে পড়ছে, ধর বডিটা পড়ছে। যদি পড়ে যায় তাহলে আমাকে ওটা আটকে রাখতে হবে, ইয়েস অর নো? ওকে আটকে রাখতে হবে। আমি যদি এর মোশন দেখি তাহলে এইদিকে কাজ করবে আমার অবভিয়াসলি এমজি সাইন থিটা, আর এইদিকে কাজ করবে আমার এমজি, এন্ড এইদিকে কাজ করবে আমার এমজি কস থিটা, আর এইদিকে কাজ করবে কি আমার আর। এবার বডি তো গড়গড় করে পড়ে যাবে, আর এইদিকে কাজ করবে আমার সামহাও একটা কি কাজ করবে? ফ্রিকশন এফ, ঠিক? কিন্তু বডিকে আমি চাইছি আটকে রাখতে, বডিকে চাইছি আমি আটকে রাখবো। তাহলে আটকে রাখার জন্য আমাকে কি করতে হবে? এইদিকে কোনো ফোর্স দিয়ে ওকে ধরে রাখতে হবে। তো কনসিডার করো আমি কোনো একটা ফোর্স এইদিকে এফ দিয়ে রেখেছি, যেটা এই প্লেনের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে।
তাহলে এই প্লেনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে একটা ফোর্স দিয়ে আমি ওকে আটকে রাখার চেষ্টা করছি। তাহলে অবভিয়াসলি স্যার এই ফোর্স যদি এদিকে কাজ করে তাহলে এরও একটা কম্পোনেন্ট এদিকে পাবেন কি এফ সাইন আলফা, ইয়েস অর নো? আর এদিকে কি পাবেন এফ কস আলফা। একদম ঠিক। এবার বডিকে আমি এভাবে আটকে রেখেছি, দ্যাট মিনস এই নয় যে আমি ওকে এইদিকে টানতে শুরু করে দিচ্ছি, নো, আমি ওকে জাস্ট ধরে রেখেছি, পড়ে যাচ্ছিলাম এরকম ধরে রেখেছি এরকম ভাবে, বেশ ভাবতে পারো। তাহলে এই জায়গাটা সে রেস্ট আছে, যদি সে রেস্ট থাকে তাহলে এদিকের ফোর্স এদিকের সঙ্গে সমান, এদিকের ফোর্স এদিকের সাথে সমান। দ্যাট মিনস আমি এরকম লিখতে পারি যে এফ প্লাস এফ কস আলফা, দেখো এদিকে তাই কাজ করছে, এফ প্লাস এফ কস আলফা শুড বি ইকুয়াল টু কত এমজি সাইন থিটা, তাই তো হওয়া উচিত। বলেই তো এই দুটো ফোর্স পরস্পরকে ক্যান্সেল আউট করে দিল, না হয়তো হতো না, ইয়েস অর নো? ভালো করে বুঝো, এইদিকের ফোর্স আর এদিকের ফোর্স সমান বলেই তো বডিটা চুপচাপ আছে রে ভাই। যদি এদিকে বেড়ে যেত তাহলে স্যার এদিকে পালিয়ে যেত, এদিকে বেড়ে গেলে এদিকে পালিয়ে যেত, ও তো রেস্টে আছে। তাহলে এখানকার ফোর্স কি সেম। তুই এখানে বসে আছিস কেন? বিকজ তোর নিচে এমজি কাজ করছে আর উপরে কি কাজ করছে আর, বোথ সেম বলেই তো তুই ওখানে বসে আছিস। আর বেশি কাজগুলো উপরে পালিয়ে যেতিস, এমজি কাজগুলো নিচে মাটি তলে ঢুকে যেতিস, বাস সিম্পল কথা। ঠিক তো? ঢুকবি না তুই, তোর মাথায় জোরে জোরে বাড়ি মারা হয় তুই নিচে ঢুকে যাবি, তুই বালির উপর থাকিস, হবে তো? সিম্পল বুঝতে পারলাম সিচুয়েশন। তাহলে আমি এখানে লিখতে পারি কি যে স্মল এফ প্লাস এফ কস আলফা শুড বি ইকুয়ালস টু এমজি সাইন থিটা। এটা হতে পারে, এটা হতে পারে। আর এই বরাবর কি হবে তাহলে আর প্লাস এফ সাইন আলফা, আর প্লাস এফ সাইন আলফা শুড বি ইকুয়াল টু কত এমজি কস থিটা। আচ্ছা এটা আর আছে, আমি এখানে মিউ গুণ করছি, তাহলে মিউ যদি গুণ করি তাহলে মিউ আর প্লাস মিউ এফ সাইন আলফা সমান মিউ এমজি কস থিটা। আর মিউ আর মানে কি হয় রে এফ, মিউ আর মানে কি হয় এফ। তাহলে আমি এখানে লিখতে পারি এফ প্লাস মিউ এফ সাইন আলফা সমান মিউ এমজি কস থিটা। আর এখানে পেয়েছিলাম আমি এফ, তাহলে এখানে পেতে পারি এফ প্লাস এফ কস আলফা সমান এমজি সাইন থিটা। এবার বোথকে মাইনাস কর। বুঝতে পারলে আমি কি করলাম? আমি এখানে এটা পেয়েছিলাম, আমি এটা পাওয়ার পর এখানে এই ঘটনা দুটো আমি পেলাম, আর এইটাকে টেনে এনে আমি এর সাথে এটাকে বিয়োগ দেবো। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে যদি তাই হয় তাহলে এফ এফ তো কেটে যাবে, তাই না? বুঝতে পারছি না? এটা একটা ইকুয়েশন আর এই ইকুয়েশন, বুঝতে পারছি ব্যাপারটা? আর অপনয়ন করছি ভাই। এবার এটার সাথে এটা যদি বাদ দাও তাহলে দেখো কস আলফা কমন যায়, সরি এফ কমন যায়। তাহলে যদি এফ কমন যায় তাহলে তুমি লিখতে পারবে কি মিউ সাইন আলফা মাইনাস কত হবে কস আলফা শুড বি ইকুয়াল টু, দেখ এমজি কমন যাবে, তাহলে এমজি কমন গেলে মিউ কস থিটা মাইনাস কত সাইন থিটা অবভিয়াসলি হবে। আমার ইন্টেনশন হচ্ছে কতটা ফোর্স লাগবে এফ বার করতে, আমার ইন্টেনশন এফ বার করা, কতটা এফ লাগবে আমার। যদি ইন্টেনশন হয় এফ বার করা, সো এফ সমান কত হবে, এফ শুড বি ইকুয়াল টু এমজি মিউ কস থিটা মাইনাস সাইন থিটা বাই, এটা নিজেকে বাইরে রাখবো, হ্যাঁ, মিউ কস আলফা মাইনাস, সরি এই যারা আমার গন্ডগোল হয় একটু দেখি, সাইন কসে সাইন আলফা কস আলফা। আচ্ছা বোথ সাইডে মাইনাস কমন নিলে মিউটাকে ওইদিকে রাখ, সুবিধা হবে ক্যালকুলেশন। তাহলে এমজি, আচ্ছা মাইনাস কমন নিলাম বোথ সাইডে, তাহলে কি হবে সাইন থিটা, থিটা কেন হলো রে, হ্যাঁ থিটাই তো হবে, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এখানেও মাইনাস কমন নিলে কি হবে কস আলফা মাইনাস মিউ সাইন আলফা। মিউ মানে কি হয়, মিউ মানে হয় ট্যান ল্যামডা, ফ্রিকশন অ্যাঙ্গেলটাকে আমরা এখানে ইন্ট্রোডিউস করাচ্ছি। তাহলে ক্যাপিটাল এফ সমান হবে এমজি, মিউটা মানে হচ্ছে ট্যান ল্যামডা, আমি ফ্রিকশন অ্যাঙ্গেলটাকে ইন্ট্রোডিউস করালাম। তাহলে সাইন থিটা মাইনাস মিউ, মিউ এর জায়গায় কি লিখবো ট্যান ল্যামডা, আর ট্যান ল্যামডা মানে কি হয় রে সাইন ল্যামডা বাই, তাহলে আমি এখানে তাই লিখছি ভালো করে দেখবি, সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা বাই কস আলফা মাইনাস, সরি সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কত ছিল রে সাইন আলফা, না দেখ কোথাও যায় ঠিক আছে কি ভুল আছে দেখে একবার। আমার ইন্টেনশন হচ্ছে এফটা বার করা,
বলো তাহলে এফ, হ্যাঁ বল কি হয়েছে কোন জায়গায়? কস আলফা সাইন আলফা, ওপরটা সাইন থিটা, এটা কস থিটা, তাই তো? এটা কস থিটা হবে তো, কারণ এত কাছাকাছি থাকে তো আমার গন্ডগোল হয়ে যায়। এবার ঠিক আছে দেখতো, ওকে। এবার আমি কি করতে পারি, কস ল্যামডা নিচে আছে, কস ল্যামডা দিয়ে সবকে গুণ করে দিলাম। তাহলে এফ শুড বি ইকুয়ালস টু এমজি, কস ল্যামডা দিয়ে গুণ করছি, তার মানে কস ল্যামডা সাইন থিটা, কস ল্যামডা সাইন থিটা মাইনাস সাইন ল্যামডা কস থিটা বাই কস ল্যামডা কস আলফা মাইনাস সাইন ল্যামডা সাইন আলফা। এরকম কিছু দাঁড়ায়, এবার এমজি কস এ সাইন বি মাইনাস সাইন এ কস বি, তাহলে কি হবে সাইন এ কস বি সাইন থিটা মাইনাস ল্যামডা, নাকি রে? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর এটা কত হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মানে কি কস এ প্লাস বি, তার মানে কস অফ আলফা প্লাস ল্যামডা। এবার দেখ এফ এর ভ্যালু যদি আমি মিনিমাম বার করতে চাই, মিনিমাম, তাহলে অবভিয়াসলি নিচেরটাকে কি হতে হবে বলতো, ম্যাক্সিমাম। সো আমি যদি মিনিমাম ফোর্স বার করতে চাই, মিনিমাম ফোর্স বার করতে চাই, তাহলে মিনিমাম ফোর্স বার করতে গেলে কস আলফা প্লাস ল্যামডা শুড বি ইকুয়ালস টু কত, ম্যাক্সিমাম, কসের ম্যাক্সিমাম ভ্যালু কত 1, আর কস ম্যাক্সিমাম ভ্যালু 1 মানে কস 0 ডিগ্রি, দ্যাট মিনস কস অফ আলফা প্লাস ল্যামডা শুড বি ইকুয়ালস টু কত, কস অফ 0, তাহলে আমি কস যদি তুলে দিই, তাহলে আলফা প্লাস ল্যামডা শুড বি ইকুয়াল টু কত 0, আলফা শুড বি ইকুয়ালস টু কত মাইনাস ল্যামডা, মানে ফ্রিকশন অ্যাঙ্গেল যা থাকবে তার নেগেটিভ যদি তুমি এই আলফাটাকে নাও, তখনই তুমি তাকে সবথেকে কম ফোর্স দিয়ে টেনে ধরে রাখতে পারবে। তো মানে স্যার এটা কোথায় ইমপ্লিমেন্ট করবো আমরা জীবনে, বুঝতে পারেন এটা ইমপ্লিমেন্টেশন, কোনো এক জায়গা থেকে কোনো একটা বডি গড়িয়ে পড়ছে, তাকে আমাকে আটকে ধরে রাখতে হবে, তার জন্য কতটা মিনিমাম ফোর্স লাগবে সেটা আমার এখান থেকে দরকার পড়তেই পারে। কোনো এক জায়গায় কোনো একটা মিনার বানাচ্ছ, কোনো একটা সেতু বানাচ্ছ, তুমি একটা কোনো কিছুকে ধরে রাখতে চাইছো 10 দিনের জন্য, তুমি চাইছো সেক্ষেত্রে মিনিমাম ফোর্স কত দরকার হবে, তো সেটা ক্যালকুলেশনের জন্য ওখানে দরকার হতে পারে আমার। সো এগুলো দরকার পড়তে পারেই। তো এই হচ্ছে তার রিকোয়ার্ড কন্ডিশন, ওকে। আই হোপ ক্লিয়ার কথা বললাম সিচুয়েশনটা। আবার সেম জিনিসই হতে পারে, ধর বডিটা যদি নিচে মোশন না হয়, কোন দিকে হয়, আপওয়ার্ড মোশন, তখন আমরা বার করতে পারবো। তো এটা সেকেন্ড কেস তোদের বইয়ে আছে, সেম রেজাল্ট বেরোবে, সেম সব, আমি এটা করালাম না, ফার্স্ট কেসটা আমি করিয়ে দিলাম। ট্যান ল্যামডা বাবা, মিউ মানে ট্যান ল্যামডা না, মিউ মানে কি হয় ট্যান ল্যামডা মানে কি সাইন ল্যামডা বাই, বুঝতে পারলাম। চলো এবার একটা পয়েন্ট লেখো, অ্যাক্সিলারেশন অফ এ বডি অন অ্যান ইনক্লিনেশন, অ্যাক্সিলারেশন অফ এ বডি অন অ্যান ইনক্লিনেশন। প্রিয়াংশু তোর হয়েছে? এতটুকু মিটালাম, এতটুকুতে আমার হয়ে যাবে। অ্যাক্সিলারেশন অফ এ বডি অন অ্যান ইনক্লিনেশন, বাংলা হচ্ছে কোন নততল বরাবর বস্তুর ত্বরণ কত। আচ্ছা এটা কি নততল বরাবর একটা বস্তু আছে, অবভিয়াসলি আমি জানতে চাইছি যে ধরো বডিটা এদিক দিয়ে মোশনে আছে, তাহলে এই এফটা নাই, হ্যাঁ না বল, এইটাও নাই, এগুলো কিছুই আর নাই, বডিটা এই দিক দিয়ে স্যার মোশনে আছে, ইয়েস অর নো। এবার ধরো বডিটা এদিক দিয়ে মোশনে আছে কিন্তু তার ত্বরণটা কত কাজ করছে, এ, বডিটা এদিক দিয়ে মোশনে আছে কিন্তু তার ত্বরণ কত কাজ করছে, এ, তো ত্বরণ যদি এদিকে এ কাজ করে, ত্বরণটা এদিকে কাজ করছে এ, তাহলে অবভিয়াসলি বডি যদি নিচে নামে তাহলে স্যার এমজি সাইন থিটার মান কি হবে, বেশি, আর এদিকে কে আছে ফোর্স, শুধুমাত্র ফ্রিকশন ফোর্স, তাহলে স্যার এমজি সাইন থিটা বেশি, এফ এর মান কম, আর বডিটার ত্বরণ হচ্ছে এদিকে এ, তাহলে আমরা কি এটা লিখতে পারি যে এমজি সাইন থিটা মাইনাস কত এফ শুড বি ইকুয়াল টু কত এম এ। বল এটা ঠিক হবে কিনা, হ্যাঁ না বল, সৈনী বলো, বুঝতে অসুবিধা? কেন এটা হলো রে ভাই, বারবার ক্লাসে বুঝিয়েছি যে এমজি সাইন থিটা বড় আর এফ কি ছোট, বলেই তো এদিকে যাচ্ছে ও, তাহলে এমজি সাইন থিটা মাইনাস এফ হবে না, নেট ফোর্স তো নিচে কাজ করছে, বলে তো ওইদিকে যাচ্ছে ও,
তো mg sin থিটা মাইনাস f শুড বি ইকুয়াল টু ma। আচ্ছা f মানে কি হয় বাবা? তাহলে mg sin থিটা, প্লিজ তোমরা এই চিহ্নগুলো দিতে থাকিও। হ্যাঁ, mg sin থিটা মাইনাস f মানে কি হয়? মিউ r শুড বি ইকুয়াল টু কত? ma। r কত হবে? এই ডায়াগ্রাম থেকে r শুড বি ইকুয়াল টু কত? mg cos থিটা। দেখ r সমান mg cos থিটা, কারণ এইদিকে বডির কোনো মোশন নাই, তাই তো? এইদিকে কোনো বডির মোশন নাই বলে r সমান কত হবে? mg cos থিটা। তাই যদি হয়, দ্যাট মিনস mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা, দ্যাট গিভস কত? ma। আর আমি বার করতে চাইছি অ্যাক্সিলারেশন, তাহলে m দিয়ে যদি সবকে ভাগ করে দিস, দেখ mm তো এমনিতেই কেটে যায়, তাহলে a শুড বি ইকুয়াল টু g কমন নিলে এটা মনে রাখবি sin থিটা মাইনাস মিউ cos থিটা, যে ইনক্লিনেশন বরাবর কোন একটা বডির অ্যাক্সিলারেশনের রাশিমালা হবে g sin থিটা মাইনাস মিউ cos থিটা, g sin থিটা মাইনাস মিউ cos থিটা। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন কোন একটা ইনক্লিনেশন বরাবর কোন একটা বডি। আমরা অনেক সময় কোন একটা পোকাকে হাঁটতে দেখি, কিন্তু পোকাটা সুন্দর হাঁটবে রাস্তাতে, প্লেন মেঝেতে, কিন্তু যদি বাটিতে একটা পোকাকে রেখে দিই যে উড়তে পারে না, সেই পোকার উঠে বা ওঠাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। এরকম একটা সিচুয়েশন আমরা চয়েস করছি, যে ধরো যে আমার কাছে এরকম একটা বাটি আছে, জাস্ট রিয়েল লাইফ ভাবো, একটা বাটি, এবার পোকাটা এই বাটি বরাবর উঠতে চাইছে, পোকাটা বাটি বরাবর উঠতে চাইছে, আর আমি চাইছি যে এইখান থেকে এই ডিস্টেন্স বলো, এখান থেকে এগুলো সব হচ্ছে রেডিয়াস, বুঝতে পারছো ব্যাপারটা? এগুলো ধরো 1 মিটার, রেডিয়াসটাকে আমি ধরলাম 1 মিটার। আর পোকাটা অ্যাট ইনস্ট্যান্ট, পোকা তো আঁকতে পারবো না, অ্যাট ইনস্ট্যান্ট এখানে আছে পোকাটা, এখানে আছে পোকাটা এখানে আছে। এবার পোকা উঠতে যাচ্ছে আর পড়ে যাচ্ছে, তাহলে আমি জানতে চাইছি যে কত হাইটে পোকাটা উঠতে পারবে। যদি মিউটিও আমি জানতে পারি, অসুবিধা নাই তো, ফ্রিকশন আমি যত জানি, হাইট মানে সে কতটা উঠেছে, তাহলে সে এতটা হাইট উঠেছে, মানে অ্যাকচুয়ালি সে এত হাইট উঠেছে, ইয়েস অর নো? এটাকে ধরছি আমি কত? h। সিচুয়েশনটা ভাবো, আচ্ছা পোকার আর এর মধ্যে যদি ফ্রিকশন আরো বাড়ে, তাহলে পোকাটা কি আরেকটু বেশি উঠতে পারবে? হ্যাঁ না বলো? পোকার পা আর এই বাটির মধ্যে ফ্রিকশন যদি এনাফ হয়, তাহলে পোকাটা বাটিটা উতরেও যেতে পারে। আবার এই পুরো বাটি যদি কাঁচ দিয়ে তৈরি হয়, পোকার ক্ষমতা না এইটুকু ওঠার। আমি যদি বাটিতে তেল লাগিয়ে দিই, পোকার ক্ষমতা না এইটুকু ওঠার। তো সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে কেমন ভাবে? তোমার অ্যাডভান্সে হোক বা মেন্সে হোক, এইভাবে কোশ্চেন দিতেই পারে তোমাকে। তো কিছুই নাই, সিচুয়েশন কি? মিউটা চেঞ্জ হচ্ছে, মাত্র কিছু চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছো তো ব্যাপারটা? সো আমরা এই সিচুয়েশন ব্যাক করি। তো নর্মালি বডিটার mg নিচে কাজ করবে, ইয়েস অর নো? আর ধরো সে এখানে অ্যাঙ্গেল করেছে থিটা, তাহলে অবভিয়াসলি mgর এইদিকে একটা কাজ করবে। এটা যদি থিটা হয়, এটাও কে বলতো? থিটা, দেখতেই পাচ্ছিস নিশ্চয় তোরা। তাহলে এটা কত কাজ করবে? mg cos থিটা। আর একটা কাজ করবে এইদিকে, ইয়েস অর নো? এটা কত কাজ করবে? mg sin থিটা। আর বডিটা এইদিকেই তো পড়বে, হ্যাঁ না বল? পোকাটা তো এইভাবেই পড়বে। আচ্ছা পোকা যদি এইদিকে গড়িয়ে পড়ে, ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? এইদিকে, ইয়েস অর নো? দেখ পুরো বডি ডায়াগ্রাম হয়ে গেল। আর বডিটা যেহেতু এখানে বসে আছে, চেষ্টা করছে, তাহলে তার নর্মাল রিঅ্যাকশন কোন দিকে কাজ করবে? এই দিক বরাবর, ইয়েস অর নো? এটা নর্মাল রিঅ্যাকশন, কারণ আমি বারবার বলছিলাম নর্মাল রিঅ্যাকশন কোনো প্লেনের সাথে পারপেন্ডিকুলার থাকে, ইয়েস অর নো? বারবার একই কথা বলা হয়েছিল। এবার পুরো ডায়াগ্রাম পেয়ে গেছি। আগে কি কি ফোর্স কোন দিকে কাজ করছে? ধরো বডিটা এখানে চুপচাপ আছে, আটকে আছে, ও এখানে আটকে গেছে, তাহলে পরে টোটাল ফোর্স কি হবে? 0। এই দিকের ফোর্স আর এই দিকের ফোর্স, তাহলে এইদিকে কাজ করছে এফ, এইদিকে কাজ করছে mg sin থিটা, আর তো কিছু কাজ করছে না। সো দ্যাট এফ শুড বি ইকুয়াল টু কত? mg sin থিটা। এফ শুড বি ইকুয়াল টু কত? mg sin থিটা। ভালো করে বোঝ, আর তো কিছু কাজ করছে না। আর এদিক বরাবর যদি দেখিস, তাহলে এদিকে কাজ করছে তো স্যার আর, তাহলে আর শুড বি ইকুয়াল টু কত? mg cos থিটা। তাহলে আর শুড বি ইকুয়াল টু mg cos থিটা। আচ্ছা mg কেটে গেল, তাহলে f বাই আর মানে কত দাঁড়ালো? tan থিটা। আর f বাই আর মানেই কত হয়? মিউ। তো বেসিক্যালি দাঁড়ালো এখানে কি? মিউ সমান tan থিটা। আচ্ছা এখানে যদি মিউ এর ভ্যালু জানি, তাহলে থিটা বেরিয়ে যেতে পারে, বা যদি আমি থিটার ভ্যালু জানি, তাহলে কি বেরিয়ে যেতে পারে? মিউ বেরিয়ে যেতে পারে। বাস, আমার কোনো দরকার না। কিন্তু আই এম ট্রাইং টু মানে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এইচ বার করতে হবে। তাহলে এইচ বার করতে গেলে ভাই তো তোমাকে এই পুরোটা জানতে হবে, পুরোটা নাকি, বা তোমাকে এখান থেকে এইটুকু জানতে হবে, তাহলেও হবে। এবার এইটুকু জানলে পরে কেন? পুরোটা তো 1 মিটার, হ্যাঁ না বল? তাহলে পুরোটা থেকে এইটুকু বাদ দিয়ে দিলে আমার এইচ বেরিয়ে যাবে। তো এবার তুমি যেভাবে পারবে করো। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে দেখ এইটুকু তো জানি না, এইটুকুও জানি না, এইটুকু জানি না,
তাহলে এইটুকু তো জানি এইচ, তাহলে এইটুকু কত হবে 1 মাইনাস এইচ বা আর মাইনাস এইচ। তাহলে এই ভ্যালুটা কত হবে আর মাইনাস এইচ। আর তুই বল এই পুরোটা যদি আর হয়, এইটাও তো রেডিয়াস আর, ইয়েস অর নো? তাহলে আমি কি এখান থেকে এইটুকু বার করতে পারবো না? অবভিয়াসলি বার করতে পারবো। তাহলে এখান থেকে এইটুকু বার করে নিলাম, দিয়ে তুমি যে কোনো একটা ট্যান থিটার সেই মানটা বসিয়ে দাও, বুঝতে পারছি ব্যাপারটা? বেরিয়ে গেল এইচ এর ভ্যালু, ইয়েস অর নো? বুঝতে পারলি ব্যাপারটা? তো সিচুয়েশন ওয়াইজ আমি এখানে প্রবলেম সলিউশন করব। আমি কি প্রবলেম সলিউশনটা বোঝাতে পারলাম? দেখো সিম্পল কথা, মিউ সমান তুমি ট্যান থিটা পেয়ে গেছো, তুমি এখান থেকে ট্যান থিটা বার করো। ট্যান থিটা মানে কত? লম্ব বাই কি হবে রে? ভূমি। আচ্ছা লম্ব কোনটা? এইটা, এটার ভ্যালু জানিস? জানিস না? কি করে বার করবি? পিথাগোরাস। অতি স্কয়ার সমান কি হবে? অতি মানে কত? আর। অতি স্কয়ার সমান কত? লম্ব স্কয়ার আর মাইনাস এইচ এর হোল স্কয়ার প্লাস কি হবে? ভূমি স্কয়ার। ভূমি বেরিয়ে গেল, তা ট্যান থিটার জায়গায় কি করো? লম্ব বাই কি করে দাও? ভূমি। বাস তুমি বেরিয়ে গেল ক্যালকুলেশন। আর কি দাঁড়াবে? বুঝাতে পারলাম না? বুঝাতে পারলাম না? ক্লিয়ার হলো? তাহলে এই প্রবলেমটাকে আমরা এইভাবে ডিল করতে পারবো। আমি কি বোঝাতে পারি না? পুরো করে দেবো এখন। বোঝাতে পেরেছি তো সিচুয়েশনটা, যে ট্যান থিটা এখান থেকে বার করতে পারবে না ভাই জ্যামিতি দেখে? অবভিয়াসলি পারবো আমরা। ক্লিয়ার হলো? তাহলে এই টাইপের প্রবলেম আমাদের আসতে পারে পরীক্ষায়। ফ্রিকশনের সুবিধা অসুবিধা কি? আচ্ছা রোলিং ফ্রিকশন বলে একটা ফ্রিকশন, রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন মানেটা কি? যখন ধরো কোনো রোলার যাচ্ছে, চাকা যাচ্ছে, সেক্ষেত্রে কি হয় যে চাকাটা রোল করে, আমরা যখন কোনো একটা বডিকে টানছি, পুশপুল করছি, তখন সেই বডিটা ওখানে স্লাইড করছে, ওটাকে স্লাইডিং ফ্রিকশন বলতাম। কিন্তু চাকাটা যখন রোল করবে সেটা হচ্ছে রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন হচ্ছে, ঠিক আছে? রোলিং ফ্রিকশন কি করে হয়? সেম একই কজ, যেটা আমি এক্ষুনি বোঝালাম। তো একবার বাড়িতে রোলিং ফ্রিকশনটা একটু পড়ে নিও, রিডিং দিও, একই জিনিস আছে, এরকম কিছু নেই আলাদা। ডিটেল থাকলে আমি হয়তো পড়াতাম। ফ্রিকশনের সুবিধা আর অসুবিধা কি? ফ্রিকশন তো অসুবিধা সব থেকে বেশি আছে। অসুবিধাটা কি? ধরো কোনো একটা যন্ত্র বানিয়েছে, আর সেখানে তোমার এমন কাজ হচ্ছে যা লাইক পিস্টন। পিস্টনে কি হয়? পুশ পুল এরকম হয়। লাইক আমি যখন কি করি, পাম্পার চালাই, পাম্পার দিয়ে পাম্প করি সাইকেলে, তো যদি ওখানে ফ্রিকশন বেশি হতো, পাম্পার ঠেলতে আমার কষ্ট হতো, বার করতেও কষ্ট হতো, ফ্রিকশন আছে। সেরকমই গাড়ির ইঞ্জিন, গাড়ির ইঞ্জিনে কি হয়? এরকমই প্রচুর পিস্টন থাকে, পিস্টনগুলো আপ ডাউন করে, তার ফলে একটা সার্কুলার মোশন। আমি এসএইচএম এ পড়াবো কি করে হয় ওটা। তো ওই জায়গায় যদি গাড়ির ওখানে ইঞ্জিনটা মেটাল দিয়ে তৈরি এবং ওখানে যদি ফ্রিকশন বাড়তে থাকে, তাহলে গাড়িতে আগুন লেগে যাবে, কারণ ফ্রিকশন পরে হিট তৈরি হবে। সেই জন্য আমরা কি করি? গ্রিজ ইউজ করি, মোবিল ইউজ করি। মোবিল সেটাকে বলে গাড়ির রক্ত অ্যাকচুয়ালি। যদি ওই মোবিল ঠিকঠাক থাকে, মোবিল বলবো না, কি বলে তোমার ইঞ্জিন অয়েল, সরি মোবিল বলছি, ইঞ্জিন অয়েল যদি ঠিকঠাক থাকে তাহলে হবে। যেমন আমরা কোলাপসিবল গেট বা যে কোনো একটা কবজা, সেই জায়গায় আমরা মাঝে মধ্যে সাইকেলের চেন হোক, সেই জায়গায় আমরা মাঝে মধ্যে কি মোবিল দিই, গ্রিজ দিই। কেন দিই? বিকজ সেই জায়গাটায় ফ্রিকশন যেন কম হয়, ফ্রিকশন বেশি হলে পরে নষ্ট হবে। সো ফ্রিকশনের অনেক অসুবিধা আছে। তো ফ্রিকশন কম করার জন্য আমরা কি করি? লুব্রিকেটিং অয়েল ইউজ করি। লুব্রিকেটিং অয়েল যাদের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অনেক হাই হয়, ভিসকোসিটি অনেক হাই হয়, ভিসকোসিটি চ্যাপ্টারে পড়াবো। ভিসকোসিটি হাই হলে পরে কি হয় সেটা আমি তখন বোঝাবো, বাট এখন মনে রাখবি এমন কিছু পদার্থ ইউজ করি যার ফলে ফ্রিকশন কমে যায়, এগুলো ভিসকোসিটি হাই হয় অনেক বেশি। আচ্ছা এই ফ্রিকশনের সুবিধা কি? ফ্রিকশনের সব থেকে বড় সুবিধা, তুই হাঁটছিস, যদি ফ্রিকশন না থাকতো আমি হাঁটতেই পারতাম না। 2 নাম্বার, সাইকেল চালাতে পারতাম না, সাইকেল গাড়ি রেল কিচ্ছু চলতো না। কারণ কি? ওই ফ্রিকশনের কারণে সাইকেলের রিম, গাড়ির রিম বা চাকায় গিয়ে ব্রেক আটকায়। ফ্রিকশনই যদি না থাকতো, ওই ব্রেকই আটকাতো না আমার। তো ব্রেক যদি না আটকাতো তাহলে আমি সাইকেল চালাতে পারতাম না। তাহলে ফ্রিকশনের সুবিধাও আছে, ফ্রিকশনের অসুবিধাও আছে, দুটো জিনিসই আছে। সো যখন যেটা দরকার, এবার ফ্রিকশনের অসুবিধাকে দূর করার জিনিস আমাদের আছে, সেই কারণে অনেক সময় আমাদেরকে বাথরুম ডেলি পরিষ্কার করতে হয়, ব্লিচিং দিতে হয়। কোনো জায়গায় তোমার ওই শ্যাওলা জন্মে গেলে সেগুলো, কারণ কি? ফ্রিকশন কমে যায়, আমাদের হাঁটতে অসুবিধায় পড়ে যাবো। সো সেই সমস্ত জায়গায় ফ্রিকশনকে আমাকে বাড়াতে হয়। কোনো কোনো জায়গায় ফ্রিকশন বাড়াতে হচ্ছে, কোনো কোনো জায়গায় ফ্রিকশন কমাতে হচ্ছে, ডিপেন্ড করছে আমি কোন জায়গায় কি করছি না করছি। ঠিক আছে? ক্লিয়ার? চ্যাপ্টার এখানে শেষ, আর নাই কিছু।